আচ্ছা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সিমুলেশনের বেশ কয়েকটা স্কিল অফ ইন্ট্রোডাকশন, স্কিল অফ এক্সপ্লানেশন or illustration with suitable example and skill of using teaching aid. আজ আমরা আলোচনা করব স্কিল অফ কোয়েশ্চেনিং। স্কিল অফ কোয়েশ্চেনিং আলোচনা প্রসঙ্গে আমাদের দুটো জিনিস আলোচনা করার বিষয়। একটা হচ্ছে জেনারেল কনসেপ্ট অফ কোয়েশ্চেনিং অর থিওরিটিক্যাল পার্ট অফ কোয়েশ্চেনিং, এবং আরেকটা পার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট অফ কোয়েশ্চেনিং। সিমুলেশনের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পার্ট অফ কোয়েশ্চেনিংটা আমরা ব্যবহার করব, কিন্তু তার আগে জেনারেল কনসেপ্টটা আমরা জেনে নেব। জেনারেল কনসেপ্ট অফ কোয়েশ্চেনিং আমরা জানব। প্রথমে জানব কোয়েশ্চেনিং কী। কোয়েশ্চেনিং ইজ এ টেকনিক দ্যাট ক্যান বি ইউজড টু মেজার দ্য ফেলিওর অর সাকসেস অফ দ্য রিসোর্সেস ইউজড ইন টিচিং লার্নিং। অর্থাৎ টিচিং লার্নিংয়ের সমস্ত কম্পোনেন্ট, সমস্ত ইনস্ট্রুমেন্ট, সমস্ত টিচিংয়ের ইনক্লুডিং রিসোর্সেস, স্টুডেন্ট এবং টিচার্স ক্যাপাবিলিটি আমরা মেজার করি এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে। সুতরাং টিচিংয়ের এবং মেথড সহ শিক্ষক এবং শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা এই ধরনের এই ধরনের আমরা কোয়েশ্চেনিং ব্যবহার করে থাকি। কোয়েশ্চেনিংকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমরা দেখেছি বেশ কয়েক ধরনের কোয়েশ্চেনিং আমরা ব্যবহার করি। যে ধরনের প্রশ্ন আমরা ব্যবহার করি সেই প্রশ্নগুলো কেমন না, প্রশ্নের ভাগ বিভিন্নভাবে বিভিন্ন বেসিসে আমরা বিভিন্ন ধরনের ধরন সম্পর্কে আমরা জেনেছি। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আমরা উল্লেখ করতে পারি বা জেনে নিতে পারি। যার প্রথমটা হলো যে কোয়েশ্চেনিং রেসপন্সের ভিত্তিতে কোয়েশ্চেনিং আমরা দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে ফর্মাল কোয়েশ্চেনিং, আর একটা হচ্ছে ইনফর্মাল বা ন্যাচারাল কোয়েশ্চেন। সেটা কি? ফর্মাল কোয়েশ্চেনিং বেসড অন দ্য আনসার ফ্রম দ্য টিচার্স পয়েন্ট অফ ভিউ। তার মানে ফর্মাল কোয়েশ্চেন টিচার্স প্রশ্নের উত্তর জানে এবং সেই উত্তরের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে উত্তরদানে সামর্থ্য হয়। আর শিক্ষার্থী কী করে? শিক্ষার্থী অনেক সময় প্রশ্ন করে যেগুলো ধরাবাঁধা ছন্দে নয়, অথচ তার মনের মধ্যে অনেক প্রশ্ন আসে, অনেক জিজ্ঞাসা আসে। সেই জিজ্ঞাসাবশত সে অনেক ধরনের প্রশ্ন করে। এই ধরনের প্রশ্নকে আমরা বলি ন্যাচারাল কোয়েশ্চেন। শিক্ষার্থী অনেক সময় উত্তর জানে না বা প্রায় ক্ষেত্রে উত্তর জানে না, সেই উত্তরটা সে জেনে নিতে চায়। এরপরে আমরা দেখব যে বিশেষ করে প্রশ্ন তিনটে স্টেজে আমরা যে ধরনের প্রশ্ন করি শিক্ষাদানের মূলত তিনটে স্টেজে। সেটা কি তিনটে স্টেজ? আমি কি প্রসঙ্গে বলছি না, আমরা প্রধানত দেখেছি যে লার্নিং ডিজাইনে তিনটে স্টেজ আমরা মেনটেন করি। একটা প্রি অ্যাক্টিভ, একটা ইন্টারঅ্যাক্টিভ, একটা পোস্ট অ্যাক্টিভ। অর্থাৎ প্রি অ্যাক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ ফেজ, পোস্ট অ্যাক্টিভ ফেজ। প্রি অ্যাক্টিভ ফেজে কি? প্রি অ্যাক্টিভ ফেজে এক ধরনের আমরা কোশ্চেন করি। সেই কোশ্চেনগুলো কী ধরনের আমরা প্রশ্ন করি? প্রি অ্যাক্টিভ ফেজে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন, প্রিলিমিনারি কোশ্চেন টু জাস্টিফাই দ্য স্টুডেন্টস অ্যাটেনশন অ্যান্ড মোটিভেশন অ্যান্ড দেয়ার প্রিভিয়াস নলেজ। অর্থাৎ যে নলেজটা তারা গেন করেছে, যে নলেজটা তারা জানে বা তারা কতটা মোটিভেটেড, কতটা অ্যাটেনশান নিয়েছে, সেটা মেজার করার জন্য আমরা মোস্ট সিম্পল অথচ খুব ছোটোভাবে দুটো তিনটে প্রশ্ন করে আমরা শিক্ষার্থীর তার বিষয়বস্তু ঢোকার পূর্বেকার পরিবেশটা সম্পর্কে আমরা অবগত হতে পারি। অর্থাৎ রেডিনেস অফ দ্য লার্নার্স মাইন্ড আমরা এই পর্বের দেখি। এই জন্যে আমরা এটা ইন্ট্রোডাক্টরি পর্ব বলি এবং প্রি অ্যাক্টিভ ফেজ বলি। অর্থাৎ প্রি অ্যাক্টিভ ফেজের প্রশ্ন এক ধরনের হয়, খুব সিম্পল, খুব ছোটো এবং স্পেসিফিক। নেক্সট আমরা যে ধরনের প্রশ্ন করি সেটা হচ্ছে কোশ্চেনিং ইন ইন্টারঅ্যাক্টিভ ফেজ। এটাকে আমরা বলি ডেভেলপিং কোশ্চেন। কী ডেভেলপিং? কনসেপ্ট ডেভেলপিং কোশ্চেন এবং থট ডেভেলপিং কোশ্চেন। অর্থাৎ যে জিনিসটা আমরা পড়াবো, জিনিসটা আমরা শিক্ষাদান করব বা আমরা আলোচনা করব, সেই জিনিসটাকে আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে পড়াবো এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর তার যে আন্ডারস্ট্যান্ডিংটা, তার যে বোধগম্যতা, সেটা আমরা বিচার করব এবং একইভাবে আমরা একটা পয়েন্টের পরে একটা পয়েন্ট আলোচনা করে ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা এগোতে থাকব। অর্থাৎ
আমরা মেজার একটুখানি পড়িয়ে আমরা মেজার করে নেব সে বুঝতে পারলো কি না, পরবর্তী পাঠের পরবর্তী অংশটা সে বুঝতে পারবে কি না। অর্থাৎ সিকোয়েন্স বেস লার্নিং, যেটা কনসেপ্টটাকে ভেঙে ভেঙে ছোট করে করে ফ্রেমে ফ্রেমে যে লার্নিংটা প্রশ্ন উত্তরের মাধ্যমে, সেটা আমরা জেনে নেব এই পর্বে। আর একটা কি, কোশ্চেনিং ইন দ্য পোস্ট অ্যাক্টিভ ফেজ। পোস্ট অ্যাক্টিভ ফেজ মানে just after the end of the teaching, at the end of the teaching, at the end of the lesson or a part of the lesson, শিক্ষার্থীকে যে ধরনের প্রশ্ন করি সেই প্রশ্নগুলোকে আমরা কোশ্চেনিং ইন দ্য পোস্ট অ্যাক্টিভ ফেজ বলে জানি। এখানে কী ধরনের আমরা প্রশ্ন করি, এখানে প্রশ্নগুলো আমরা করি একটা মোটামুটি একটা শর্ট টাইপের, বা অনেক সময় আমরা ওপেন এন্ডেডও কোশ্চেন করতে পারি। শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি, ইনোভেশন, তার কতটা সে জানতে পেরেছে, বা তার কি দরকার আছে কি না, পরবর্তী রেমিডিয়াল টিচিংয়ের দরকার আছে কি না, তার রিকভারি প্রয়োজন আছে কি না, এই জায়গাগুলো আমরা জেনে নিই। অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্টের যে জায়গাগুলো সেগুলো আমরা এখানে জেনে নিই, বা অনেক সময় আমরা হোমওয়ার্কের মাধ্যমেও ওপেন এন্ডেড কোশ্চেন দিয়েও আমরা শিক্ষার্থীর অনেক সময় মূল্যায়ন করে থাকি। অর্থাৎ এই পর্বে প্রশ্নগুলো হবে ইনোভেটিভ, ক্রিয়েটিভ এবং থিঙ্কিং এবিলিটি যাতে গ্রো করে সেরকম ধরনের জায়গা এই জায়গাগুলোতে বেশি পরিমাণে থাকবে। অর্থাৎ এই ধরনের কোশ্চেনের মাধ্যমে শিক্ষার্থী এরকম তিনটে স্টেজে তিন ধরনের কোশ্চেন ডেভেলপমেন্টের কোশ্চেন, স্পেসিফিক টু দ্য পয়েন্ট যেটা পড়াচ্ছে, ফ্রি অ্যাক্টিভ ফেজে যে কোশ্চেন হবে সেই কোশ্চেন সাধারণত থাকবে একেবারে ছোট ছোট, একেবারে প্রিভিয়াস নলেজ থেকে, একেবারে কমন নলেজ থেকে, একদম একেবারে পরিচিত বৃত্ত থেকে শিক্ষার্থীকে রিলেট করা, পাঠের সঙ্গে সংযোগ করা, সেরকম ধরনের। আর লাস্টে থাকবে একটু ইনোভেটিভ কোশ্চেন। ওকে, তিন ধরনের আমরা স্টেজ আমরা দেখলাম, যেটা আমরা মেনলি ব্যবহার করি বা করব। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখব, পরবর্তী পর্যায়ে আমরা কোশ্চেনগুলোকে, যে ধরনের কোশ্চেন আমরা ব্যবহার করি তাতে আমরা দু ধরনের মেন কোশ্চেন ব্যবহার করি। একটা হচ্ছে মানে প্রশ্ন উত্তরের বা শিক্ষার্থী স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমরা প্রশ্ন উত্তরকে মেনলি দুটো পর্বে ভাগ করি। কী কী, এক হচ্ছে এসে টাইপ কোশ্চেন, আরটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন। এসে টাইপ কোশ্চেন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন সম্পর্কে ইতিপূর্বে তোমরা জেনেছো, তবু আমি খুব ছোটো করে বলছি। এসে টাইপ কোশ্চেন অর্থাৎ যে প্রশ্নের উত্তরদানে শিক্ষার্থীর স্বাধীনতা থাকে, পূর্ণাঙ্গ স্বাধীনতা, অর্থাৎ স্টুডেন্টস আর গিভেন দ্য এনাফ ফ্রিডম টু আনসার অন দেয়ার ওন ওয়ে। অর্থাৎ এখানে শিক্ষার্থী নিজেকে তার ওপিনিয়ন তুলে ধরতে পারে এবং খুব স্বাধীনভাবে তারা তাদের উত্তর দিতে পারে, তাদের নিজেদের ভাষা ব্যবহার করতে পারে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মোর সাবজেক্টিভ আর কি, শিক্ষার্থীর তার নিজের ভাষা দক্ষতার মধ্যে দিয়ে অনেকটাই সে পূর্ণাঙ্গভাবে উত্তরদানের সহযোগিতা হয়। এটা একটা এক্সটেন্ডেড টাইপের কোশ্চেন, একটা লং টাইপের কোশ্চেন। আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড এসে টাইপ, বা আমরা যাকে খুব সহজ কথায় বলি শর্ট এসে টাইপ কোশ্চেন। এই শর্ট এসে টাইপ কোশ্চেনটা আমরা বলতে কী বুঝি, যে না কোশ্চেনের মধ্যে রেস্ট্রিকশান থাকে, ফ্রিডমটা অনেকটা কিছু না কিছুটা মানে সংকুচিত হয়। যেমন আমরা যদি আমরা এরকম প্রশ্ন বলি যে আকবরের দ্বীন-ইলাহি প্রবর্তনের প্রধান চারটে কারণ উল্লেখ করো, তখন চারটে কারণ বলতে হবে। যদি আমি বলি যে আকবর উত্তর ভারতে যে রাজ্যগুলো জয় করেছিলেন তার মধ্যে চারটে রাজ্যের নাম বল, তাহলে স্পেসিফিক হয়ে গেল। অর্থাৎ লং টাইপ অথচ তার মধ্যে এসে টাইপ, তার মধ্যে আমরা প্রিসাইজ করে দিচ্ছি, ডিটারমাইন করে দিচ্ছি কোন উত্তরগুলো আমরা চাইছি, বা স্পেসিফিক মানে কোন জায়গাগুলো বা কতগুলো কম্পোনেন্ট তারা বলবে, কতগুলো ফ্যাক্টর তারা ইনক্লুড করবে তার উত্তরের মধ্যে। এই ধরনের কোশ্চেনকে আমরা বলি শর্ট টাইপ অর রেস্ট্রিক্টেড এসে টাইপ কোশ্চেন। এবার হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন। অবজেক্টিভ টাইপ কোশ্চেন আমরা কমনলি ব্যবহার করতে দেখি, এর রিলায়েবিলিটি ভ্যালিডিটি অনেক বেশি, এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন রেস্ট্রিক্টেড, মোস্ট রেস্ট্রিক্টেড কোশ্চেন, কারণ এবং ক্লু বেস কোশ্চেন। অনেকে বলে ক্লু বেস কোশ্চেন কারণ প্রশ্নের উত্তরের মধ্যে দিয়েও কিছু কিছু ক্লু থাকে। তবে অনেক সময় শিক্ষকের সহায়তায় অবজেক্টিভ টাইপ টেস্ট এমনভাবে দাঁড় করানো যায় যেখানে কিনা কোনো ক্লু বা কোনো বিশেষ কোনো তথ্য না দিয়ে, অর্থাৎ প্রশ্নের উত্তরটাকে তুলে দিয়ে জিজ্ঞাসা করা,
এরকম ধরনের অপশান অ্যাভয়েড করে যদি প্রশ্ন করা হয় তাহলে অনেক ভালো হয়, বা এরকম ধরনের প্রশ্নও করা যায়। যাই হোক, অবজেক্টিভ টাইপ টেস্টের একটা সুবিধা কি, এখানে স্টুডেন্টদের ফ্রিডম থাকে না ঠিকই, এখানে রেস্ট্রিকশান থাকে, প্রশ্নের কিছু চয়েস দেওয়া থাকে বা অ্যাকর্ডে প্রকাশ করার জায়গা থাকে, কিন্তু ব্যাপারটা এখানটা একটা সুবিধা রয়েছে, যেখানে সাবজেক্টিভ বায়াস বা সাবজেক্টিভ রিফ্লেকশান এটা কম থাকে, এবং এখানে অনেকটাই এই ধরনের প্রশ্নের রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি অনেক বেশি থাকে, কারণ স্পেসিফিক এবং টু দ্য পয়েন্ট উত্তর হয়। ওকে, এবারে আমরা আলোচনা করে নেব যে আমরা তো কোশ্চেনিং করছি, শিক্ষক যখন কোশ্চেনিং করবে তার কোশ্চেনিং কেমন হবে, বা শিক্ষক কী ধরনের প্রশ্ন করবে, কী ধরনের প্রশ্ন কাম্য, অর্থাৎ প্রশ্নের আদর্শমান কেমন হবে, সে সম্পর্কে জানার জন্য কয়েকটা পয়েন্ট আমরা জেনে নেব, যেটা কিনা বেস্ট ওয়ে অফ আস্কিং কোশ্চেন অর ফ্রেমিং কোশ্চেন অর সাম মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কোশ্চেনিং। সেটা কী কী না, আমরা কতগুলো, যেমন প্রথম হচ্ছে ক্লারিটি অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শুড বি সিম্পল ইন আস্কিং দ্য কোশ্চেন, অর্থাৎ আমরা প্রশ্ন যখন করব তার ল্যাঙ্গুয়েজটা সবসময় খুব স্পেসিফিক, ভেরি সিম্পল হবে, অর্থাৎ ভাষা যেন এমন না হয় যে প্রশ্নর অর্থই বোঝা গেল না। আবার কি, প্রশ্ন হবে, কোশ্চেন শুড বি ক্লিয়ার, অবজেক্টিভ অ্যান্ড টু দ্য পয়েন্ট, অর্থাৎ কি, প্রশ্ন হবে টু দ্য পয়েন্ট, অর্থাৎ কী ধরনের প্রশ্ন করতে চাইছি সেটা স্পেসিফিক করে দেবো। আমরা বলবো না যে টিকা লেখো, শশাঙ্ক সম্পর্কে যা জানো লেখো, এরকম ধরনের কোশ্চেন আমরা বলবো না। আমরা বলবো শশাঙ্ক কীভাবে এসেছিল, কীভাবে রাজত্ব করেছিল ইত্যাদি, এরকম ধরনের কোশ্চেন আমরা করব। অর্থাৎ প্রশ্নটা হবে স্পেসিফিক এবং টু দ্য পয়েন্ট, এবং প্রশ্নের মধ্যে প্রশ্ন বোধগম্য থাকবে, প্রয়োজনে প্রশ্ন ক্লারিফাই করতে হবে, অর্থাৎ ওই প্রশ্নের যদি কঠিন ভাষা ব্যবহার হয় সেটা আমরা ব্যাখ্যা করব, বা প্রশ্নের মধ্যেকার কোনো বিশেষ শব্দের মানে বলে দেবো। অর্থাৎ প্রশ্ন আমরা একই সূত্র ধরে বলি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে শিক্ষার্থীর জন্য প্রশ্ন করছি সেই শিক্ষার্থীর জন্য যেন আন্ডারস্ট্যান্ডেবল হয়, অর্থাৎ প্রশ্ন যেন বোধগম্য হয়, শিক্ষার্থীর চাহিদা, রুচি, আগ্রহ, প্রবণতা অনুযায়ী হয়। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সার্বিক দিকে তাকিয়ে প্রশ্নের মান, প্রশ্নের ভাষা। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে ডিফিকাল্টি মান। প্রশ্নের ডিফিকাল্টি মান মানে ডিফিকাল্টি লেভেলটা, যেটা প্রশ্ন খুব কঠিন হবে না, প্রশ্ন খুব সহজও হবে না, অর্থাৎ প্রশ্ন হবে এমনভাবে যেন মেজরিটি স্টুডেন্ট তাদের লেভেল থেকে, তাদের বয়সের থেকে বা চাহিদা থেকে তারা যেন সহজে উত্তর করতে পারে। এবারে আমরা দেখব যে প্রশ্ন মেনলি হবে কন্টেন্ট রেলিভেন্ট অর টপিক রেলিভেন্ট, অর্থাৎ যে অবজেক্টিভে আমরা সামনে রেখে প্রশ্ন করেছি সেই অবজেক্টিভটাকে নিয়ে আমরা আবার প্রশ্ন করব। অর্থাৎ আমরা একটা তো অবজেক্টিভ নিয়ে প্রশ্নটা করেছি, আমরা পড়ি, শিক্ষাদান করি কোনো একটা অবজেক্টিভ নিয়ে, মানে আমি ধরো আমার যদি অবজেক্টিভ থাকে যে আমি ছেলেমেয়েদের শেখাবো আকবর কেন ইঞ্জিনিয়ারিং প্রবর্তন করেছিল, তাহলে আমার প্রশ্নটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং কেন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে হবে, আমি অন্য প্রশ্ন করব না। অর্থাৎ প্রশ্ন হবে রেলিভেন্ট টু দ্য টপিক, রেলিভেন্ট টু দ্য কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্ট আমরা পড়াচ্ছি বা যে টপিক আমরা পড়ছি তার মধ্যেকার প্রশ্ন হবে। প্রশ্ন যেন এমন না হয় যেটা আইসোলেটেড, যেটা পাঠদান করা হয়নি, যেটা অপ্রয়োজনীয়, বা শিক্ষার্থী প্রত্যক্ষভাবে যার সঙ্গে পূর্ণাঙ্গভাবে ওয়াকিবহাল নয়। অর্থাৎ এই ধরনের কোশ্চেনের মাধ্যমে আমরা শিক্ষার্থীর সঠিক দিকে নিয়ে যেতে পারব। এবারে আমরা আলোচনা করব যে আমরা দেখব যে আরও কতগুলো পয়েন্ট আছে, যেমন প্রশ্ন আমরা করব শিক্ষার্থীর সমগ্র শিক্ষার্থীর দিকে তাকিয়ে, অর্থাৎ সমগ্র ক্লাসের দিকে, মানে কোশ্চেন শুড বি আস্কড টু দ্য ক্লাস, এন্টায়ার ক্লাস, নট ইন্ডিভিজুয়াল। আমরা অনেক সময় প্রশ্ন করি, ইন্ডিভিজুয়াল প্রশ্ন করি, তুমি দাঁড়াও, এটা বলো, ওটা বলো, না, আমরা প্রশ্ন করব কিভাবে না, আমরা প্রশ্নটাকে আগে করব, তারপরে আমরা স্পেসিফাই করব বা সিলেক্ট করব কোন স্টুডেন্ট এই প্রশ্নের উত্তরটা করবে। অর্থাৎ আমরা সবসময় মনে রাখবো যে প্রশ্ন আগে ইন্টার ক্লাস হবে, যাতে সবাই ভাবতে শুরু করে, সবাই চিন্তা করে, সবাই পার্টিসিপেট করে। এই জন্যে আমরা প্রশ্নটাকে ইন্টার ক্লাসকে করবো, এটা আমরা মনে ভালো কোশ্চেনিংয়ে এটা একটা ভালো টেকনিক। এবার কি না, কোশ্চেনিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোশ্চেনিংটা হবে
গুড ম্যানারে, অর্থাৎ ভদ্রভাবে খুব সুন্দরভাবে প্রশ্ন করব, মার্জিতভাবে প্রশ্ন করব, খুব দৃঢ়তার সঙ্গে, খুব কঠোরভাবে প্রশ্ন করব না। প্রশ্ন অনেক সময় মিষ্টি করে করে খুব সুন্দরভাবে প্রশ্ন করে করে শিক্ষার্থীর ভিতরেকার আমরা ইচ্ছাটাকে জাগরিত করতে পারি বা উত্তরদানে তাদেরকে আমরা এগিয়ে আনতে পারি, ইনভলভ করতে পারি, এটাই দরকার। এবং আর কি না, এনকারেজমেন্ট অফ দ্য টিচার, অর্থাৎ টিচার এনকারেজমেন্ট থাকবে যখন শিক্ষার্থী উত্তর করবে, অর্থাৎ প্রশ্ন যখন শিক্ষক করলো শিক্ষার্থী উত্তর করবে, তাকে অনেক সময় সহযোগিতা করা, অনেক সময় বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে উৎসাহ দান করা, তাদের সূত্র প্রদান করা, এভাবে নানানভাবে শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করব, এটা দরকার। এগুলো মানে মেনলি প্রশ্নের বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক যেগুলো আমরা দেখে নিলাম। এইবার আমরা মেন পয়েন্টে চলে যাব, যে প্র্যাকটিক্যাল যেটা আমাদের দরকার অ্যাকচুয়ালি সিমুলেশানে, সেটা হচ্ছে কিভাবে সিমুলেশান আমরা করতে গিয়ে, সিমুলেশানের লেসন করতে গিয়ে কি করে আমরা তৈরি করব কোশ্চেনিং স্কিলকে, অর্থাৎ স্কিল অফ কোশ্চেনিংটা আমরা কীভাবে তৈরি করব। স্বাভাবিকভাবে তোমরা জানো ইতিপূর্বে যেভাবে আমরা করেছি প্রত্যেকটা এখানেও তাই, আমরা 5টা কম্পোনেন্ট দেখতে পাবো। 5টা কম্পোনেন্টকে নিয়ে 5 ধরনের কার্যকলাপ আমরা করে থাকবো, যেগুলোর মাধ্যমে আমরা এক একটা কম্পোনেন্টকে তুলে ধরবো এবং 5টা কম্পোনেন্টের মাধ্যমে নর্মালি এই কোশ্চেনিংটাকে আমরা মোটামুটি কভার করতে পারবো। যার প্রথমটা হলো প্রেসিশন অ্যান্ড ক্লারিটি অফ ল্যাঙ্গুয়েজ। প্রেসিশন অ্যান্ড ক্লারিটি অফ ল্যাঙ্গুয়েজ মানে কি, প্রশ্নের যে ভাষা সেই ভাষাটা হবে স্বচ্ছ, স্পষ্ট, যথার্থতা এবং নির্ভুলতা। অর্থাৎ প্রশ্নের যে ভাষা আমরা ব্যবহার করব সেটা সহজ সরল ভাষা ব্যবহার করব, এবং যদি কঠিন ভাষা ব্যবহার করি প্রশ্নের মধ্যে তাহলে তার মানে বলে দেব, বা প্রশ্নকে ক্লারিফাই করব, অন্য সাবস্টিটিউট প্রশ্ন দিয়ে প্রশ্নটাকে বোঝানোর চেষ্টা করব, যেন শিক্ষার্থী বুঝতে পারে যে আমি অ্যাকচুয়ালি কী প্রশ্ন করেছি। অর্থাৎ এই পর্বে খুব সংক্ষিপ্ত, ছোট, শর্ট টাইপের বা অবজেক্টিভ বেস কয়েকটা 2 থেকে 3খানা প্রশ্ন আমরা করতে পারি। এবারে আমরা কি করব না, এবারে আমরা যে প্রশ্ন আমরা করব, যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমরা শিক্ষার্থীর কয়েকটা জিনিস জেনে নিতে পারবো। যেমন আমরা যে কোশ্চেন করব আমরা লিঙ্কিং উইথ স্পেসিফিক অবজেক্টিভ। লিঙ্কিং উইথ অবজেক্টিভটা কি না, লিঙ্কিং উইথ অবজেক্টিভ হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে রেলিভেন্ট টু দ্য টপিক অর কন্টেন্ট অফ টিচিং, অর্থাৎ পড়ানোর ক্ষেত্রে যে কন্টেন্ট বা যে রেলিভেন্ট কন্টেন্ট যেগুলো আমরা দিয়েছি, সেই কন্টেন্টগুলোকে, সেই অবজেক্টিভগুলোকে মাথায় রেখে আমরা সেখান থেকে প্রশ্ন করব। অর্থাৎ আমি একটু আগে আলোচনা করছিলাম যে প্রশ্ন যদি আমার থাকে দীনইলাই কেন প্রবর্তন করেছিলেন, আমি এটা জানবো। এটা যদি আমার অবজেক্টিভ থাকে লেসন ডেলিভারির পূর্বে, তাহলে আমার প্রশ্নটাও থাকবে যে আকবর কেন দীনইলাহি প্রবর্তন করেছিলেন। অর্থাৎ আমার শিক্ষা যে অবজেক্টিভ যেটা ছিল, সেই অবজেক্টিভ থেকে পাঠে পাঠে প্রশ্ন বা বড় প্রশ্ন বা শর্ট প্রশ্ন, মানে কোনো একটা বড় প্রশ্নকে ভেঙে ভেঙে প্রশ্ন, অথবা শর্ট টাইপের প্রশ্ন, অথবা সিঙ্গেল কোশ্চেন, যে কোনোভাবে কোশ্চেন আমরা এই পর্বে করতে পারি। অর্থাৎ অবজেক্টিভ ওরিয়েন্টেড প্রশ্ন, যে আমরা এর আগেও ইন্ট্রোডিউসিং লেসনে পড়ে 4th নাম্বার কম্পোনেন্ট আমরা পড়েছিলাম যে স্পেসিফাইং দ্য পয়েন্টস টু বি টেকেন ফর টিচিংয়ে, যে অবজেক্টিভগুলো রেখেছিলাম বা যে প্রশ্নগুলো আমরা ফ্রেম করেছিলাম যে এইগুলো আমরা আলোচনা করব, এই আউটলাইনগুলো আমরা বলবো, সেই জায়গাগুলো থেকে আমরা স্পেসিফিক প্রশ্ন করব। আশা করি এই জায়গাটা বোঝা গেল। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য আমি বারবারই বলছি যে প্রশ্ন রেলিভেন্ট হবে, কন্টেন্ট রিলেটেড হবে, টপিক ওরিয়েন্টেড হবে। নেক্সট হচ্ছে রিফোকাসিং অ্যান্ড রিডিরেক্টিং। রিডিরেক্টিংটা কি? রিডিরেক্টিং হচ্ছে আমরা এমন ধরনের প্রশ্ন করি অনেক সময় শিক্ষার্থীকে, বা একটু ভারী কী প্রশ্ন করি, যে প্রশ্ন একটু থিঙ্কিং এবিলিটি আনার জন্য এমন ধরনের প্রশ্ন করি যে প্রশ্নগুলোর একটু কঠিন, একটু ডিফিকাল্ট থাকে। শিক্ষার্থী অনেক সময় পারলে উত্তর দেয়, অনেক সময় পুরো দিতে পারে না, অনেক সময় কিছুটা দেয়। তখন আমরা তাদের আবার ব্যাখ্যা করি, সেই গ্যাপিং জায়গাটাকে আবার ব্যাখ্যা করি, আবার বুঝিয়ে দিই, অথবা তাকে আমরা রিয়েকশান দিই কী করে সে জানবে বা কী করে সে উত্তরগুলো
করতে পারবে, কী ধরনের বিকল্প পদ্ধতিতে উত্তরগুলো করতে পারবে। অর্থাৎ রিফোকাস রিডিরেকশন আমরাই করি যাতে শিক্ষার্থী ইনভলভমেন্ট বা তার উত্তরদানে সে পারগ হয়, সে পারে, সে বুঝতে পারে। নেক্সট আমরা কি করব, এই পর্বে আমরা আরেকটা কথা বলি যে এই পর্বে আমরা সাধারণত গোটা দিয়ে প্রশ্ন করব, যার শিক্ষকের প্রশ্ন শিক্ষার্থীর উত্তর মানে পারলি ঠিক, পূর্ণাঙ্গ উত্তর দিলে তার রিফোকাস রিডিং দরকার নেই, তার মানে কিছুটা দিল, পারলি দিতে পারলো না, তখন আবার শিক্ষকের ব্যাখ্যা, অর্থাৎ শিক্ষক কীভাবে বোঝাবেন, কীভাবে ডিরেকশান দেবেন, কী করে জানবে সেটা বলবো। এভাবে দুটো প্রশ্ন আমরা একই পদ্ধতিতে এখানে দিতে পারি, যেটা একটু লং টাইম, একটু ইনোভেটিভ, একটু শর্ট টাইম। এখানে অবজেক্টিভ প্রশ্নকে আমরা অ্যাভয়েড করা ভালো, আমি বলব। নেক্সট কি, ইউজিং স্টুডেন্টস রেসপন্সেস ফর ফার্দার কোশ্চেনিং। সেটা কি না, স্টুডেন্টের রেসপন্স যেটা হচ্ছে, মানে শিক্ষকের প্রশ্নের পরে শিক্ষার্থী যে উত্তর দিচ্ছে, সে শিক্ষার্থীর উত্তর ধরে আবার প্রশ্ন, মানে এটা সিকোয়েন্স বেসড কোশ্চেন, যেটা আমরা একটু আগেও আলোচনা করছিলাম। সিকোয়েন্স বেসড কোশ্চেন মানে কি, প্রশ্ন করার পরে শিক্ষার্থী যে উত্তর দিল, সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আবার প্রশ্ন। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে বাবর, বাবরের কোন পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিল? প্রথম পানিপথের যুদ্ধ। আচ্ছা, বাবরের পরে, বাবর তো প্রথম পানিপথের যুদ্ধে করে এগিয়েছিলেন, বাবরের পানিপথের যুদ্ধের পরে তার তার স্থলে কে এসেছিলেন, মানে কোন শাসক এসেছিলেন? হুমায়ুন। হুমায়ুনকে কে পরাস্ত করেন? শেরশাহ। শেরশাহের পরে কে শাসন ব্যবস্থায় আসেন? আকবর। আকবর কি কোন ধর্মের প্রবর্তন করেছিলেন? ইলাহি, দিন ইলাহি। এভাবে আমরা দু ধরনের সেট অফ কোশ্চেন করতে পারি, বা একটা দিলেও কোনো অসুবিধা নেই। এটা বুঝতে হবে, আমরা প্রশ্ন সবসময় বিক্ষিপ্তভাবে করি না, আইসোলেটেডভাবে করি না, প্রশ্ন সবসময় স্পেসিফিক একটা প্রশ্নের উত্তর ধরে পরবর্তী প্রশ্ন আমরা করি, যাতে শিক্ষার্থী ধারাবাহিকভাবে উত্তর দিতে পারে, বা ধারাবাহিক আলোচনার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে কনসেপ্টটাকে ডেভেলপ করা যায় বা জানা যায়। নেক্সট হচ্ছে প্রম্পটিং, এটা লাস্ট কম্পোনেন্ট। প্রম্পটিং মানে যেটাকে আমরা বলবো যে সূত্র প্রদান, প্রম্পটিং। অর্থাৎ এখানে এনকারেজমেন্ট বেশি, শিক্ষকের এনকারেজমেন্ট। কীভাবে প্রম্পটিংটা কীভাবে হয় না, প্রশ্ন করলে পারলো, অর্থাৎ শর্ট টাইপের প্রশ্ন করো, এইখানে শর্ট টাইপের সাধারণত প্রশ্ন হয় বা অবজেক্টিভ প্রশ্ন হয়। যে প্রশ্নর উত্তর দিতে পারলো না, বা ভুল উত্তর দিল, বা কিছু উত্তর ঠিক দিল, সেক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হচ্ছে প্রশ্নের জায়গাটা, প্রশ্নর মানে উত্তর দানের জন্য সাবস্টিটিউট কোনো প্রশ্ন করা, বা অন্য কোনো প্রশ্ন করে উত্তরটাকে ধরিয়ে দেওয়া, অর্থাৎ রিকল করানোর চেষ্টা করা, শিক্ষার্থী যাতে সহজে প্রশ্নের উত্তরটাকে আনতে পারে, ধরতে পারে, তাকে মনে করিয়ে দেওয়া। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন প্রশ্ন যদি এরকম হয় যে কোন শাসক মুঘল আমলে নিজের সমাধিসৌধ তৈরি করেছিলেন? সাধারণ সমাধিসৌধ তার কোনো সম্রাট রাজার মৃত্যুর পরে হয়, তাহলে জীবিত অবস্থায় করেছিলেন কোন শাসকের আমলে? ধরো শিক্ষার্থী উত্তর দিল না, শিক্ষকের ক্লু হবে কি? শুধু বললেন যে তিনি একজন আফগান শাসক ছিলেন, ধরো তাও পারলো না শিক্ষার্থী, তখন শিক্ষক আবার বলবেন যে যিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার ধরেই আকবরের শাসন ব্যবস্থার উত্থান বা আকবরের শাসন ব্যবস্থার বিরাট উন্নতি, তিনি কে? তার অনেক সময় আকবরের পূর্বসূরি বলা হয়, আকবরের পূর্বেকার মানুষ যার কাছ থেকে তিনি তার শাসন ব্যবস্থা ধার করেছিলেন। তো সবাই স্বাভাবিকভাবে সবাই বলবে শেরশাহ, বা এরকম অনেকভাবে করা যায়। যদি আরেকটা এক্সাম্পল দেওয়া যায় এই পর্বে, যেমন অনেকে যদি প্রশ্ন করে যে ধরো প্রশ্ন করা হলো এরকম, বঙ্গভঙ্গ, লর্ড কার্জন 1905 বঙ্গভঙ্গ করেছিলেন, তার বিরুদ্ধে হিন্দু মুসলিম সমন্বয়ের একটা বার্তা পালন করা হয়েছিল রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। তোমরা কি বলতে পারবে রাখি বন্ধন উৎসবকে কে চালু করেছিলেন? এবং স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা অনেক সময় যদি না পারে বা বলতে না পারে, তখন শিক্ষককে বলতে হবে যে তিনি করেছিলেন এমন একজন ব্যক্তি যিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ইংরেজদের দেওয়া নাইট উপাধি। ধরো তাও পারলো না, তখন অনেক আবার এরকম বলা যায় যে
যে তিনি ছিলেন বিশ্বকবি, মহাকবি, তখন স্বাভাবিকভাবে সবাই বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম আমি এক্সাম্পল এরকম দু একটা বললাম, এরকম অগণিত এক্সাম্পলের মাধ্যমে এই পর্বের প্রম্পটিং জায়গাটাকে তুলে ধরা যায়। সাধারণত দু সেট কোশ্চেন এভাবে করে দিয়ে প্রম্পটিংয়ের মাধ্যমে আমরা এই জায়গাটা করতে পারি। আমি শিক্ষার্থীকে সাধারণত বলি সাধারণত শর্ট প্রশ্ন এখানে করতে, যাতে শিক্ষার্থী সঠিকভাবে তুলে ধরতে পারে, এবং এভাবে আমরা কোশ্চেনিংটাকে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ।